দর্শক শুভ সন্ধ্যা। চ্যানেল এস এর নিয়মিত আয়োজন সচেতন বাংলাদেশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আমি তাহিয়া হোসেন। আজকে আমাদের আলোচনার বিষয় টিকিট সিন্ডিকেট করে মূল্য বৃদ্ধি এবং কৃত্রিম সংকট বন্ধে করণীয়। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব আব্দুস সালাম আরেফ, প্রেসিডেন্ট অফ আটাপ। কথা বলবো আমাদের আলোচকের সাথে। কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। স্টুডিওতে আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি। আজকে আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। শুরুতেই জানতে চাই, আমাদের দেশে এয়ার টিকিটের মূল্য দিন দিন বেড়েই যাচ্ছে এবং বারবারই এই ধরনের ঘটনা ঘটছে। গ্রুপের নামে টিকিট ব্লক করে দেয়া হচ্ছে, কিন্তু এটি আসলে আসল সিনারিওটা না। আসলে টিকিটের মূল্য বাড়াতে এ ধরনের কৌশল অবলম্বন করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানতে চাই। আমাদের দেশে যাত্রীর সংখ্যা অনেক বেশি, সেই তুলনায় ফ্লাইটের সংখ্যা অনেক কম এবং আমাদের ডিপেন্ডেন্সি কিন্তু বিদেশি এয়ারলাইন্সের উপরে অনেক বেশি। আর আমাদের গত বছর এই সময়ের সাথে যদি আমরা তুলনা করি তাহলে অনেকগুলো এয়ারলাইন্স কিন্তু তাদের ফ্লাইট কমিয়ে দিয়েছে, যে কারণে আমাদের সাপ্লাই এবং ডিমান্ড এটার যে একটা ব্যালেন্স সেটা কিন্তু এখন নাই। না থাকার কারণে কিন্তু টিকিটের দামগুলো বাড়ছে। বিশেষ করে এয়ারলাইন্সের যে বুকিং সিস্টেম তারা ব্যবহার করেন, সেখানে যত বেশি প্যাসেঞ্জার বুকিং হতে থাকবে ততই তাদের ভাড়া আস্তে আস্তে বাড়তে থাকবে। সো এইটা তাদের একটা বিক্রয়ের কৌশল, প্রফিট বাড়ানোর একটা কৌশল। সেই কৌশলের একটা ফাঁদেই কিন্তু আমরা পড়েছি বলা যায়। এখানে মধ্যপ্রাচ্য, বিশেষ করে সৌদি আরবের ক্ষেত্রে যাত্রীর সংখ্যা অনেক বেশি এবং উমরারও অনেক যাত্রী আছে যারা গত ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত অনেক যাবেন। এইটাকে কেন্দ্র করে পাশাপাশি যারা শ্রমিক যাত্রী আছেন, সৌদি আরবে যান, রিয়াদ, দাম্মাম, জেদ্দা, এই সেক্টরগুলোতে এয়ারলাইন্স অ্যাডভান্স টিকিট বিক্রয়ের নামে টিকিটগুলো ব্লক করে। সেখানে কোনো যাত্রীর নাম থাকে না, পাসপোর্ট ডিটেলস থাকে না, ভিসা থাকে না, ইভেন আপনার বিএমইটি যে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স থাকে সেটাও কিন্তু থাকে না। এইভাবে একটা নিয়ম বহির্ভূতভাবে এই টিকিটগুলোকে ব্লক করে রাখা হয় এবং যখনই এটা ব্লক করা হচ্ছে তখনই কিন্তু টিকিটের দামগুলো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। যেটা আমি প্রথমে বলেছি যে ওদের বুকিং সিস্টেমটাই এইভাবে করা যে বুকিং যত হবে ততই এটা দামটা বাড়তে থাকবে। তো ওই একই কারণে ব্লক করা যখন হলো, সেটাও এক ধরনের বুকিং, ওই নাম ছাড়া বুকিংয়ের কারণে কিন্তু টিকিটের দামগুলো বাড়তেছে। তারা ব্লক করার পরে কিছু এজেন্সিকে, তাদের পছন্দের কিছু এজেন্সিকে এই টিকিটগুলো দিয়ে দেয়। ব্লক করা টিকিটগুলোর দাম সাধারণত কম থাকে, কিন্তু বিক্রি হয় যেহেতু 3 মাস আগে এজেন্সির কাছে দেওয়া হচ্ছে, সেগুলো যাত্রীর কাছ থেকে বেশি টাকা কিভাবে নেওয়া যায় সেই চেষ্টায় এয়ারলাইন্স এবং কিছু এজেন্সি তাদের সাথে সহযোগিতা করে। এর মাধ্যমে কম দামে টিকিটগুলোকে বেশি দামে বিক্রি করা হয়। এই প্র্যাকটিসটা মধ্যপ্রাচ্য ভিত্তিক এয়ারলাইন্সগুলো বেশি করছে এবং এর ফলে বর্তমান সময় যেহেতু আমাদের এখন চাহিদা অনেক বেশি, টিকিটের মূল্য 2 গুণ 3 গুণ পর্যন্ত আমরা দেখেছি বৃদ্ধি পেয়েছে, যেটা আসলে গ্রহণযোগ্য না। এইটার একটা সমাধান করা দরকার বলেই আমরা মনে করি। আগের দিন দেখা যায় টিকিটের দামগুলো অনেক বেড়ে যায়, যেটা নাকি 2-3 মাস আগেও দামটা কম থাকে। তো এই বিষয়ে টিকিট সিন্ডিকেট করে যে মূল্য বৃদ্ধি হচ্ছে এবং সংকটটা তৈরি হচ্ছে, এই বিষয়ে আপনার অর্গানাইজেশন আটাপ কি পদক্ষেপ গ্রহণ করছে বলে আপনি মনে করেন? দেখেন, এই যে টিকিট যে বিক্রয় হচ্ছে এটার কোনো নীতিমালা কিন্তু নাই। নীতিমালা না থাকার কারণে এয়ারলাইন্সগুলো তাদের ইচ্ছা মতো করতেছে। একইভাবে ট্রাভেল এজেন্সিগুলোও কিন্তু এয়ারলাইন্সের কথা শুনতে বাধ্য হচ্ছে, কারণ যেহেতু তারা এয়ারলাইন্স কর্তৃক অ্যাপয়েন্টেড এজেন্ট। এখানে আমরা আটাপ থেকে গত প্রায় 1.5 বছর আগে বিমান মন্ত্রণালয়কে জানিয়েছি যে এখানে টিকিট গ্রুপ বুকিংয়ের নামে বাল্ক টিকিটিং হচ্ছে এবং ম্যাল প্র্যাকটিস হচ্ছে, অনিয়ম হচ্ছে এবং এটার জন্য একটা গাইডলাইন বা একটা নীতিমালা করা দরকার। সেক্ষেত্রে আমরা গত 1.5 বছর যাবতীয় বিমান মন্ত্রণালয়কে বলে আসছি, তারা বিভিন্ন সময় মিটিং করছেন, আমাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন, বাট এখন পর্যন্ত কোনো চূড়ান্ত গাইডলাইন কিন্তু আমরা পাই নাই, যে কারণে এয়ারলাইন্স কিন্তু এখন ওই প্র্যাকটিস থেকে বের হয়ে আসে নাই। কিন্তু বাজারে কিন্তু এইটার ইম্প্যাক্ট, যেটা যে মিসইউজ এবং ম্যাল প্র্যাকটিসের কারণে টিকিটের দাম বেশি বা সিন্ডিকেট যেটা সবাই বলে, সেটার কারণে অনেক বেশি দামে যাত্রীদের টিকিটগুলো কিনতে হচ্ছে। তা আমরা আশা করছি যে সরকার থেকে অচিরেই কোনো ব্যবস্থা নেওয়া হবে যাতে এইটা কন্ট্রোলে থাকে এবং একটা নিয়মের মধ্যে চলে। আচ্ছা, ট্রাভেল এজেন্সির মধ্যে যে শৃঙ্খলা এবং সমতা আর বৈষম্যগুলো দূর করার জন্য কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং কি পদক্ষেপ নিয়েছেন এখন পর্যন্ত? আমাদের দেশে প্রায় 5,000-এর মতো ট্রাভেল এজেন্সি আছে
সব ট্রাভেল এজেন্সির ক্যাপাসিটি কিন্তু সমান না। সো সবাই যদি মনে করে যে একই রকম বিজনেস সবাই করবে, সেটাও কিন্তু সম্ভব না। এখানে ফাইন্যান্সের ব্যাপার, ইনভেস্টমেন্টের ব্যাপার, যে যত বেশি ইনভেস্ট করবে বা যার সেলস টেকনিক যত ভালো, যে যত বেশি টেকনোলজি অ্যাডপ্ট করতে পারবে, সে সে তত বেশি ব্যবসা করতে পারবে। অবশ্যই কম্পিটিশন, যেহেতু ট্রাভেল এজেন্সির সংখ্যা অনেক বেশি, সেক্ষেত্রে সেবার মান যে ভালো দিতে পারবে সে ভালো ব্যবসা করবে। কাস্টমার স্যাটিসফ্যাকশনের একটা বিষয় আছে, সেটার দিকে খেয়াল রাখতে হবে। সবকিছু মিলিয়ে আমাদের কম্পিটিশন অনেক হাই। আবার আমাদের মার্কেটও কিন্তু আগে থেকে অনেক বড় হয়েছে। অনেক বিদেশি এয়ারলাইন্স এখন বাংলাদেশে আসে। আমাদের দেশ থেকে অনেকগুলো নতুন নতুন ডেস্টিনেশনে বাংলাদেশের যাত্রীরা যাওয়া আসা করেন। প্যাকেজ ট্যুর সেল হয়, ভিসার সার্ভিস দেওয়া হয়, বিভিন্নভাবে ট্রাভেল এজেন্সি কিন্তু কাজ করে যাচ্ছে। সো এখানে বৈষম্যের কথা যদি বলি, সরকারের যে রুলস রেগুলেশনস সেগুলোর একটা ঘাটতি আছে। সেগুলো যদি সরকার করে দেয় তাহলে কিন্তু এই বৈষম্য বা সমতাহীনতা সেটা কিন্তু থাকবে না। আমরা দীর্ঘদিন যাবতই এটা বিমান মন্ত্রণালয়কে জানিয়েছি, যেহেতু তারা আমাদের লাইসেন্সিং অথরিটি। তারা একটা নীতিমালা করার জন্য কাজ করছেন। গত প্রায় ২০-২৫ দিন আগে একটা কমিটি করে দিয়েছেন যে ট্রাভেল এজেন্সি গাইডলাইনটা কী হবে, তাদের বিজনেস তারা কিভাবে করবেন, কিভাবে নীতিগতভাবে কাজ করবে, সেই বিষয়গুলো কিন্তু নির্ধারণ করার কাজ বর্তমানে চলছে। যদিও ট্রাভেল এজেন্সির লাইসেন্স দেওয়া হচ্ছে কিন্তু আরও ৪০-৪৫ বছর আগে থেকেই। ধীরে ধীরে এই আইনগুলো বা বিধিমালাগুলো আপডেট হচ্ছে। আমরা এটার জন্য কাজ করে যাচ্ছি এবং আমরাই উদ্যোগ নিয়েছি, সরকারকে বলেছি যে এই সব জায়গাতে কাজ করলে আমাদের ট্রাভেল এজেন্সিগুলো আরও বেটার সার্ভিস দিবে, বা এখানে যদি কোনো অনিয়ম কেউ করে তাকেও যাতে একটা শাস্তিযোগ্য অপরাধের আওতায় এনে শাস্তি দেওয়ার বিধান থাকে, সেগুলো বিষয়েও কিন্তু আমরা বলি। কারণ আমরা চাই আমাদের এই সেক্টরে সবাই শৃঙ্খলার মধ্যে থাকবে, নিয়ম মেনে সবাই ব্যবসা করবে। কেউ যাতে কোনো মানে সাধারণ ক্রেতাকে বা ভোক্তাকে বা যে সার্ভিস নিচ্ছেন তাকে যাতে কোনো ব্যাড সার্ভিস না দেন বা বিড়ম্বনার শিকার না করেন, সেই বিষয়গুলো আমরাও চেষ্টা করি এবং এই জন্য আমরা সরকারকে বলেছি একটা ভালো আপডেটেড গাইডলাইন করার। এই বিষয় নিয়ে আমরা আরো আলোচনা করব, তবে একটা বিরতির পর। দর্শক, ফিরে আসছি একটা বিরতির পর। কোথাও যাবেন না, সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনা করছিলাম টিকিট সিন্ডিকেট করে মূল্য বৃদ্ধি এবং এর সংকট বন্ধে করণীয়। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব আব্দুস সালাম আরেফ, প্রেসিডেন্ট অফ আটাপ। কথা বলবো তার সাথে। যে প্রসঙ্গে বিরতির আগে কথা বলছিলাম, শৃঙ্খলা এবং বৈষম্য। আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যের যাত্রীরা যারা কিনা আগে ওমরা করতে যেতেন, তারা অনেক কম টাকায়, কম ভাড়ায় এয়ারলাইন্সের টিকিটগুলো কিনতে পারতেন। কিন্তু রিসেন্টলি গত ৩ মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা বেড়ে গিয়েছে এয়ারলাইন্সের টিকিটগুলোতে। এ বিষয়ে সরকারের প্রতি আপনার কি আহ্বান? আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে ট্রাভেল এজেন্সি চাইলেই কিন্তু টিকিটের দাম বাড়াতে পারে না বা কমাতেও পারে না। এখানে এয়ারলাইন্স হচ্ছে তাদের প্রোডাক্টটা হচ্ছে এয়ার টিকিট, তারাই কিন্তু প্রাইসিংটা নির্ধারণ করে। সেক্ষেত্রে সরকারকে দেখতে হবে যে সর্বনিম্ন ভাড়া কত এবং সর্বোচ্চ ভাড়া কত, সেটা উপযুক্ত কিনা, সেটা বর্তমান সময়ের সাথে সঠিক আছে কিনা, এগুলোকে সবসময় দেখতে হবে, মনিটরিং করতে হবে। এই জায়গায় একটা ঘাটতি আছে। আমরা যেটা দেখেছি যে লেবার টিকিট, বিশেষ করে রিয়াদ বা জেদ্দার এক একটা টিকিট যেটা 40,000 টাকা ছিল সেটা 90,000, 1 লক্ষ টাকা হয়ে গিয়েছে। তাহলে বাড়লে টিকিট দাম তো বাড়তে পারে, যখন পিক সিজন আসে তখন বাড়তে পারে, বা যখন বেশি ডিমান্ড থাকে তখন বাড়তে পারে। সে বাড়ার একটা সীমা থাকতে হবে, যে 5% বাড়লো বা 10% বাড়লো বা ধরে নিলাম 20% বাড়লো। সেক্ষেত্রে 40,000 টাকার টিকিট 48-50,000 টাকা হতে পারে, বা 50,000 টিকিট 60,000 টাকা হতে পারে। কিন্তু ডাবল ট্রিপল যে হয়ে যাচ্ছে, এইখানে লক্ষ্য রাখতে হবে। যারা নিয়ন্ত্রক সংস্থা আছেন তাদেরকে দেখতে হবে যে কেন ডাবল হলো, তাহলে এই ভাড়াটা কি অনুমোদিত কিনা। অনুমোদিতই যদি হয় তাহলে এত হাই স্কেলে কেন অনুমোদনটা দেয়া হলো, এটা কি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা, এইটাতে মানুষের প্রতিক্রিয়া কি, মানুষকে এটা অ্যাফোর্ড করতে পারতেছি না নাকি দেশের জনগণকে ঠকানো হচ্ছে, এই বিষয়গুলোকে তাদেরকে অ্যানালাইসিস করতে হবে এবং জনগণের পক্ষে যাতে ভাড়াটা কম হয় সেটার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আমরা মনে করি প্রতিনিয়ত একটা মনিটরিং করা দরকার। মনিটরিং একটা টাস্কফোর্স গঠন করার জন্য আমরা সরকারকে বলেছি। এই টাস্কফোর্সে বিমান মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ, ক্যাব, তারপরে আপনার বাংলাদেশ ব্যাংক, এনবিআর, আটাব,
আমাদের সকলকে নিয়ে যদি সরকার একটি টাস্কফোর্স গঠন করে, তাহলে কখন কি ডিমান্ড আছে এবং কখন টিকিটের প্রাইসটা কতটুকু হবে সেটার একটা ব্যালেন্স কিন্তু করতে পারবে এই কমিটি। এইটা যদি করা হয় তাহলে যাত্রীরা সুবিধা পাবে, বাড়লেও অতিরিক্ত বাড়বে না, যেটা অ্যাফোর্ডেবল হবে সবার জন্য, সে পক্ষেই কিন্তু এই কমিটি কাজ করতে পারবে। আমরা আমাদের গত কিছুদিন আগে একটি প্রেস কনফারেন্স করেছিলাম, সেখানে এই দাবি জানিয়েছি। পাশাপাশি আমরা আরও বলেছি যে যারা শ্রমিক যাত্রী বিদেশে যাচ্ছেন তাদের জন্য লেবার ফেয়ারটা যাতে নির্ধারণ করে দেওয়া হয়, কারণ সরকার তো সবসময় বলে যে শ্রমিকরা, প্রবাসীরা তারা দেশের অর্থনীতির চালিকা শক্তি, তাদেরকে সরকার বিভিন্নভাবে সুবিধা দিতে চায়। তাহলে যাওয়ার সময় তাকে যদি টিকিট যেই দাম তার ডাবল দামে যেতে হয়, তাহলে আসলে কিন্তু কথার সাথে কাজের কিন্তু সেই মিলটা আমরা দেখি না। সেক্ষেত্রে তার টিকিটের এই দামটা যদি কমে দেওয়া যায়, এটা তার জন্য একটা ভালো উপকার হবে, সাশ্রয় হবে। এই ক্ষেত্রে এই কমিটি কিন্তু বিশেষ অবদান রাখতে পারবে। দেখুন, ক্ষতিগ্রস্ত যাত্রীরা প্রতিনিয়ত কিন্তু এ বিষয়ে কথা বলছে, তারা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় এ বিষয়ে লেখালেখি করছে, কিন্তু এটা কতটুকু দৃষ্টি আকর্ষণ করছে সরকারের এবং সংশ্লিষ্ট এজেন্সি যারা আছে তাদের? দেখেন, আমরা আটাপ একটা অ্যাসোসিয়েশন, প্রায় 48 বছরের পুরনো সংগঠন, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদিত। আমরা বিমান মন্ত্রণালয়কে জানিয়েছি আরো 1.5 বছর আগে, কিন্তু এই 1.5 বছরেও কিন্তু আমরা নীতিমালা এখন পর্যন্ত পাইনি। তো দৃষ্টি আকর্ষণের যে বিষয়টা, তারা এই বিষয়টা জানেন, কিন্তু হয়তো এখানে তাদেরও কিছু সীমাবদ্ধতা আছে। সরকার পরিবর্তনের পরে এখানে বিভিন্ন অফিসার লেভেলে পরিবর্তন হয়েছে, সচিব চেঞ্জ হয়েছে, বিমান মন্ত্রণালয় কোনো অ্যাডভাইজার এই মুহূর্তে দায়িত্বে নাই, যে কারণে তাদেরও সিদ্ধান্ত নিতে সময় লাগতেছে। আমরা মনে করি যে সরকার যদি একটু ডিপলি বাজার অবস্থাটা বিশ্লেষণ করে, যাত্রীদের ভোগান্তির কথা বিশ্লেষণ করে, এবং তাদেরকে যে এই আর্থিক ক্ষতি এবং একটা মানে বিশাল চাপ তাদের উপরে এই টিকিটের দামটা বেশি হওয়াটা, সেটা যদি তারা আন্তরিকতার সাথে উপলব্ধি করে, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া যায় এবং দ্রুততার সাথেই ব্যবস্থা নেওয়া যায়। সেক্ষেত্রে দেশের জনগণই এই সুবিধাটা পাবে। আচ্ছা, এ বিষয়ে একটা কথা বলি, নিবন্ধনবিহীন ভুয়া এজেন্সি কিন্তু আমরা অনেক দেখতে পাই, যারা কিনা অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। তাদেরকে বন্ধ করার জন্য, তাদের ব্যবসা বন্ধ করার জন্য আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ করছেন? দেখেন, লাইসেন্স দেয়া হচ্ছে বিমান মন্ত্রণালয়, তাদের নিয়ন্ত্রণ থাকতে হবে, কতজন লাইসেন্স নিয়ে ব্যবসা করছে তাদেরকে প্রোটেকশন দিতে হবে। আবার যারা লাইসেন্স ছাড়া ব্যবসা করতেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় আনার বিষয়ে আপনি দুইভাবে হতে পারে, তাদেরকে সুযোগ দেওয়া যে তোমরা লাইসেন্স নিয়ে নাও আগামী 2 মাস 3 মাসের মধ্যে, অথবা তারা যদি লাইসেন্স নিতে আগ্রহী না হয় তাহলে তাদের অফিসকে বন্ধ করে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা। তো এই বিষয়টা কিন্তু তেমনভাবে কাজ হচ্ছে না। আমাদের সংগঠন থেকে, আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা একটি তালিকা সরকারের কাছে প্রেরণ করেছি, যেখানে প্রায় 400 থেকে 500 ভুয়া ট্রাভেল এজেন্সি, যাদের লাইসেন্স নাই, অবৈধভাবে যারা ব্যবসা করছে এবং প্রতারণা করছে, আমাদের এই তালিকাটা কিন্তু বিমান মন্ত্রণালয়ে আমরা দিয়েছি, এবং তারাও এটা উচ্ছেদ করার জন্য ডিসি মহোদয়দের কাছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা এবং ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন। কিন্তু বাস্তবতা তো আমরা সেটা কোনো ব্যবস্থা গ্রহণ এখন পর্যন্ত দেখি নাই। যদিও 2-1 জায়গায় অভিযানের কথা আমরা শুনেছি, কিন্তু তাদেরকে খুব বেশি যে জরিমানা করা বা কঠোর ব্যবস্থা নেওয়া, সে ধরনের কিছু আমাদের নজরে আসে নাই, যে কারণে অবৈধভাবে ব্যবসা করার জন্য অনেকেই উৎসাহী হচ্ছে। আর যত বেশি অবৈধ ব্যবসায়ী থাকবে তত বেশি কিন্তু এখানে প্রতারণা হবে, তত বেশি যাত্রীর ভোগান্তি হবে এবং আর্থিক বিড়ম্বনা, ক্ষতি সাধন হবে। অবৈধ যারা আছে তারা সিন্ডিকেট করে না, কিন্তু তারা যাত্রীদেরকে রং ইনফরমেশন দেয়, তারা সেবা দিতে পারে না, যাত্রীর কাছ থেকে অতিরিক্ত টাকা গ্রহণ করে, অনেক সময় টাকা পয়সা নিয়ে লাপাতা হয়ে যায়। তো এইটা কিন্তু একটা বড় ধরনের ক্রাইম, এবং আমরা ইদানিং সময় দেখছি যে অনেকেই মানব পাচারের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, যাদের কোনো রেকর্ডিং এজেন্সি নাই, বিদেশ পাঠানোর জন্য যেই লাইসেন্সটা লাগে সেটাও নাই, তারা এই অবৈধ একটা অফিস নিয়ে 2টা স্টাফ নিয়ে মোবাইলে ব্যবসাটা করে, বিদেশে লোক পাঠায়। আমরা বিভিন্ন সময় দুর্ঘটনার খবর পাই, ভূমধ্য সাগরে জাহাজ ডুবে মারা যাচ্ছে, সেটাও আমরা দেখতে পাই। এগুলোর সাথে কিন্তু এই যে অবৈধ ট্রাভেল এজেন্সি যারা করে, তারাই কিন্তু জড়িত। সো এইটাকে কন্ট্রোল করতে হলে, নিয়ন্ত্রণ করতে হলে সরকারকে এই অবৈধ ট্রাভেল এজেন্সি উচ্ছেদ করার জন্য আরো জোরালো ভূমিকা পালন করতে হবে। আচ্ছা, এবারে জানতে চাই আটাপ সম্পর্কে।
সারা দেশে আটাবের কতজন সদস্য রয়েছে এবং আপনাদের সংস্থা দেশের ট্যুরিজম খাতকে এগিয়ে নেওয়ার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করেছে এবং বিগত বছরগুলোতে কি কি কাজ করে এসেছে? আমাদের আটা প্রায় ৪৮ বছর, ১৯৭৬ সালে এটা প্রতিষ্ঠিত। আমাদের প্রতি ২ বছর পর পর নির্বাচন হয়, নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন হয়। আর সারা বাংলাদেশব্যাপী আমাদের প্রায় ৪,০০০ ট্রাভেল এজেন্সি সদস্য আছে যারা সরকার থেকে লাইসেন্স প্রাপ্ত। এখানে উল্লেখযোগ্য যে আমাদের কোনো সদস্য কিন্তু লাইসেন্স ছাড়া সদস্য হওয়ার কোনো সুযোগই নেই। আবেদন করতে হলে প্রথম যেই শর্ত সেটা হচ্ছে বিমান মন্ত্রণালয়ে লাইসেন্স থাকতে হবে। সো লাইসেন্সবিহীন কেউ আমাদের সদস্য হতে পারে না। ঢাকা, চট্টগ্রাম, সিলেটে আমাদের ৩টি আঞ্চলিক জোন, এই জোনের আন্ডারে এই এজেন্সিগুলো। আমাদের ট্রাভেল এজেন্সিরা মূলত এয়ার টিকেটিং, বিদেশে যারা বেড়াতে যাচ্ছেন তাদের জন্য প্যাকেজ ট্যুর করে দেওয়া, তারপরে ভিসার সার্ভিস দেওয়া, সহযোগিতা করা, এবং বাংলাদেশে যারা বেড়াতে আসেন বিদেশ থেকে তাদের ডোমেস্টিক যে ট্যুর, ডোমেস্টিক এয়ার টিকেট এবং হোটেল বুকিং, এই কাজগুলো আমাদের ট্রাভেল এজেন্সিরা করে থাকে। এই খাতে বছরে প্রায় ৪০,০০০ কোটি টাকার এয়ার টিকিট সেল হয়। এইটার সাথে আমাদের প্রায় ৫ লক্ষ লোক জড়িত সারা বাংলাদেশ ব্যাপী। তো এই সেবাটাকে আমরাই কিন্তু বাংলাদেশে জনগণের কাছে নিয়ে যাই, সেবাটা প্রদান করি। আমাদের সদস্যরা কিন্তু ওয়েল এডুকেটেড, ওয়েল ম্যানার্ড, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন এই অবৈধ এজেন্সিগুলো থাকে তারা কিন্তু আমাদের জন্য একটা কম্পিটিশন তৈরি করে। আমাদের যারা লাইসেন্স নিয়ে ট্যাক্স ভ্যাট দিয়ে ব্যবসা করে সরকারের সাথে, সেক্ষেত্রে অবৈধদের তো এগুলো দেওয়া লাগে না, সেখানে আমাদের একটা বড় কম্পিটিশন তাদের সাথে ফেস করতে হয়। আমরা কিন্তু এই কারণেই সরকারকে বলি যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। তো ওভারঅল আমাদের পর্যটনের উন্নয়নের জন্য আটাব আমরা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপো করি। সেখানে বিদেশের বিভিন্ন দেশ থেকে বিদেশিরা আসেন, অংশগ্রহণ করেন, বিদেশি ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটররা আসেন। আমরা বাংলাদেশকে প্রমোট করি, আমরা বিভিন্ন দেশের এক্সপোতে অংশগ্রহণ করি, মেলাতে অংশগ্রহণ করি, বিভিন্ন সেমিনার হয় সেখানে আমরা যাই। আমাদের বাংলাদেশের বিভিন্ন যে ভিডিও চিত্রগুলো, তথ্যচিত্রগুলো আছে সেগুলো তাদেরকে আমরা দেখাই, তাদেরকে বাংলাদেশ ভ্রমণ করার জন্য উৎসাহিত করি, আমন্ত্রণ জানাই, এবং আমরা অনেক দেশের ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্টদেরকে হোস্ট করি যারা বাংলাদেশে বেড়াতে চান, দেখতে চান। সেক্ষেত্রে তাদের লোকালি যেই খরচগুলো আসে সেগুলো আমরা কমপ্লিমেন্টারিও অনেক সময় দিয়ে থাকি। সো এভাবে আমরা কিন্তু বাংলাদেশের প্রমোশনে কাজ করি। এছাড়া বিমান মন্ত্রণালয়, ট্যুরিজম বোর্ড, পর্যটন কর্পোরেশন, বিডা, তারপরে আমাদের আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট, সংস্কৃতি মন্ত্রণালয়, জাদুঘর, সবার সাথে আমাদের একটা কোঅর্ডিনেশন হচ্ছে, সবার সাথে আমরা কাজ করি, তাদের সহযোগিতা করি, প্রমোশনে আমরা থাকি। বিভিন্ন সময় আপনারা দেখবেন যে বিভিন্ন দেশের সাথে জয়েন্ট আমরা প্রমোশন করি। বিগত ৬ মাসের মধ্যে আমরা চায়নার সাথে ২টা জয়েন্ট প্রোগ্রাম করেছি, চায়না বাংলাদেশ ট্যুরিজম প্রমোশন। এছাড়া মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, তারা আমাদের এখানে প্রমোশনের জন্য আসেন। একই সাথে আমরা তাদেরকে আমাদের প্রমোশনগুলো বুঝিয়ে দিই বা করে দিই। তো এভাবে আমরা কিন্তু দেশের পর্যটনের উন্নয়নের জন্য এবং এভিয়েশন খাতে কাজ করে যাচ্ছি। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠান শেষ করার আগে, যেহেতু আমাদের অনুষ্ঠানের নাম সচেতন বাংলাদেশ, দর্শকের উদ্দেশ্যে আপনি কি বলতে চান তাদেরকে সচেতন করার জন্য, এটি একটু জানতে চাই, এবং দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমি যারা যাত্রী তাদেরকে বলবো যে আপনারা যেখান থেকে টিকিট ক্রয় করেন না কেন, টিকিটের গায়ে যাতে অবশ্যই ট্রাভেল এজেন্সির নাম, ঠিকানা উল্লেখ করা থাকে এবং টিকিটের ভাড়াটা যাতে উল্লেখ করা থাকে সেটা আপনারা দেখে নেবেন। যে কোনো ট্রাভেল এজেন্সির কাছ থেকে আপনারা সেবা নিলে সেবার বিপরীতে মানি রিসিট অবশ্যই নেবেন, এবং টিকিটের মূল্যতে যদি আপনারা মনে করেন যে আপনাদের কাছ থেকে বেশি নেওয়া হচ্ছে বা ঠকানো হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভোক্তা অধিদপ্তরে অভিযোগ দিতে পারেন, বিমান মন্ত্রণালয়ে অভিযোগ দিতে পারেন, সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ ক্যাব, সেখানেও আপনারা অভিযোগ দিতে পারেন। আমাদের কাছে সেই অভিযোগগুলোর কপি পাঠালে ডকুমেন্ট সহ আমরাও সরকারের সাথে সেগুলো নিয়ে কাজ করতে পারবো। এবং বর্তমানে যে ক্রাইসিস চলতেছে বা টিকিটের দাম যেইভাবে বেশি যাচ্ছে, এই অবস্থায় আপনারা যদি একান্তই জরুরি না থাকে কিছুদিন টিকিট ক্রয় করা বন্ধ রাখবেন, তাহলে দেখবেন যে টিকিটের মূল্য এমনি কমে আসবে। যখন ক্রাইসিস দেখা দেয় আমরা সবাই হুড়োহুড়ি করে টিকিট করতে চাই, তখন কিন্তু দাম আরও বেড়ে যায়। তখন যদি আমরা একটু সংযত হই, তখন কিন্তু এয়ারলাইন্স বা যে সকল ট্রাভেল এজেন্সি সব
কর্মকাণ্ডের সাথে জড়িত আছে তারা কিন্তু টিকিট বিক্রি করার কাস্টমার পাবে না, তখন টিকিটের দাম অল্পতেই তারা ছেড়ে দিতে বাধ্য হবে। সো আপনারা এই ক্রাইসিস মোমেন্টে এই কাজটা করবেন। আর হচ্ছে যে কোনো সময় সেবার বিপরীতে আপনারা যদি কোনো সেবা না পান টিকিটের ক্ষেত্রে, ঢাকা এয়ারপোর্ট বা চট্টগ্রাম এয়ারপোর্টও ম্যাজিস্ট্রেট আছে, সেখানে আপনারা অভিযোগ দিতে পারেন। অভিযোগ দিলেই কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়। আর আপনারা যদি অভিযোগ না দেন তাহলে কিন্তু যারা অন্যায় করে, অপরাধ করে, তারা কিন্তু এই সমস্যাগুলো করতেই থাকবে। আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করব, তবে তার আগে আপনাকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানে অতিথি হয়ে আসার জন্য। আর দর্শকের উদ্দেশ্যে বলছি, অতিথি যেসব কথা বলেছেন সেগুলো আপনারা মনে রাখবেন এবং সচেতন বাংলাদেশের নাগরিক হিসেবে আপনারাও সচেতন থাকবেন, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।